একবার ভাবুন, আপনি একজন স্টুডেন্ট। আপনার ক্লাসে অঙ্কের টিচার বোর্ডে একটা ক্যালকুলেশন ভুল লিখলেন। আপনি তার ভুলটা ধরিয়ে দিলেন, কিন্তু টিচার আপনার এই আচরণে খুব রেগে গেল এবং আপনাকে শাস্তি দিল। আপনার খুব খারাপ লাগলো, কিন্তু আপনি বুঝতে পারলেন না আপনার অপরাধটা ঠিক কী। অথবা ভাবুন, আপনি আপনার বাড়িতে বাবা মায়ের সাথে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। এবার আলোচনার মাঝে আপনি তাদের কারোর একটা ভুল ধরিয়ে দিলেন তখন সে রেগে যাবে এবং আপনাকে বলবে যে তুই কি আমার থেকে বেশি জানিস, ছোট আছিস, ছোটোর মতো থাক। আপনার খারাপ লাগলো এবং আপনি বুঝতে পারলেন না আপনি কি ভুল করলেন। এই পরিস্থিতিতে আপনি পাওয়ারের একটা ইম্পর্টেন্ট ল লঙ্ঘন করেছেন, যেটা হলো নেভার আউটসাইড দ্য মাস্টার। আর এটাই হলো 48 লজ অফ পাওয়ারের ফার্স্ট ল। 48 লজ অফ পাওয়ার এই বইটা খুবই ফেমাস, কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল একটা বই। এই বইয়ের কিছু লেসন এতটাই ম্যানিপুলেটিভ এবং পাওয়ারফুল যে আমেরিকার কিছু জেলে এই বইটাকে একেবারে ব্যান করা হয়েছে। কারণ পাওয়ারের মিসইউজ হতে পারে। কারণ পাওয়ার বা ক্ষমতা এমন একটা জিনিস যেটা সবাই চায়। পাওয়ারের লড়াই আগেও ছিল, এখনও আছে। একটা পাওয়ারফুল মানুষ যে সুযোগ সুবিধা পায়, যে ক্ষমতা ভোগ করে, তা আমাদের সবাইকে অ্যাট্রাক্ট করে। আর এই বইটাতে বলা হয়েছে কিভাবে পাওয়ার অর্জন করতে হয়, কিভাবে সবসময় পাওয়ারফুল থাকা যায়, আর কিভাবে বিভিন্ন সময় নিজের পাওয়ারকে কাজে লাগাতে হয়। এবং পাওয়ারের কিছু ল আছে যেগুলো লঙ্ঘন করলে কি বিপদ হতে পারে সে ব্যাপারেও বলা হয়েছে। তো আজকের ভিডিওতে এবং পরবর্তী কিছু ভিডিওতে পাওয়ারের প্রতিটা ল ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। ল নাম্বার 1, নেভার আউটসাইড দ্য মাস্টার। অফিসে হোক বা কাজের ক্ষেত্রে বা জীবনের যে কোনো ক্ষেত্রে পাওয়ার বা পজিশানে যে আপনার থেকে সিনিয়র, তাদের সামনে কখনোই নিজেকে বেশি স্মার্ট, বেশি ট্যালেন্টেড এবং বেশি জ্ঞানী দেখাতে যাবেন না। আপনি যদি ভাবেন যে আপনি তার সামনে নিজেকে বেশি স্মার্ট, বেশি ট্যালেন্টেড এবং বেশি জ্ঞানী দেখিয়ে আপনি তাকে ইমপ্রেস করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। বরং সে যখন দেখবে যে আপনি তার থেকে বেশি স্মার্ট, বেশি ট্যালেন্টেড, তখন সে ইনসিকিউর ফিল করবে। আর এই ইনসিকিউরিটির কারণে সে আপনাকে নিজের শত্রু মনে করবে। সে আপনাকে নিজের কম্পিটিটর মনে করবে। এমনকি সে আপনাকে তার নিজের পথের কাঁটাও মনে করবে। এবং আপনি যাতে তার থেকে বেশি সাকসেসফুল না হতে পারেন সেই বন্দোবস্ত করবে। ইতিহাস এই ঘটনার সাক্ষী আছে। নিকোলা ফুকে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের আমলে অর্থমন্ত্রী ছিলেন। তিনি প্রচণ্ড ধনী এবং পাওয়ারফুল মানুষ ছিলেন। অনেক মানুষের সঙ্গে তার কানেকশান ছিল, তার সমর্থকও ছিল প্রচুর। নিকোলা ফুকে চেয়েছিলেন রাজাকে ইমপ্রেস করে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তার নিজের জায়গা পাকাপাকি করে নিতে। তাই তিনি রাজাকে ইমপ্রেস করতে এবং তার বৃত্তিত্ব প্রদর্শন করতে তিনি তার নবনির্মিত প্রাসাদে একটা জমকালো পার্টির আয়োজন করেছিলেন। আতশবাজি, ফোয়ারা, নাচ গান, খাওয়া দাওয়া, সব পার্টিটা ছিল খুবই আকর্ষণীয়। পার্টিতে অনেক গণ্যমান্য ব্যক্তি, শিল্পী এবং অনেক বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। রাজা চতুর্দশ লুই নিকোলা ফুকের এই রাজপ্রাসাদ এবং পার্টির জাঁকজমক দেখে অবাক হলেন এবং খুব রেগে গেলেন। তিনি অনুভব করেছিলেন নিকোলা ফুকে তাকে ছাড়িয়ে যাচ্ছে এবং তার অথরিটিকে চ্যালেঞ্জ করছে। তিনি সন্দেহ করেছিলেন নিকোলা ফুকে তার এই বিলাসবহুল জীবনযাপনের জন্য রাজকোষাগার থেকে সম্পদ লুট করেছে। এমনকি তিনি আশঙ্কা করেছিলেন যে জনগণের মধ্যে নিকোলা ফুকের অত্যাধিক ক্ষমতা এবং জনপ্রিয়তা তৈরি হয়েছে, যেটা তার শাসন কার্যের জন্য একটা থ্রেট হয়ে উঠতে পারে। পরবর্তীকালে হয়তো নিকোলা ফুকে তার সিংহাসন দখলেরও স্বপ্ন দেখবে। তাই রাজা নিকোলা ফুকে তার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তার মুখ্যমন্ত্রী কোল বাটকে নিকোলা ফুকের ব্যাপারে তদন্ত করতে এবং তার দুর্নীতি খুঁজে বার করতে নির্দেশ দিলেন। পার্টির কয়েক সপ্তাহ পরে রাজা নিকোলা ফুকে গ্রেপ্তার করালেন এবং তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করলেন। আদালতে নিকোলা ফুকের বিচার হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। নিকোলা ফুকে বাকি দিনগুলো একটা দুর্গে একা কাটাতে হয়েছিল। 19 বছর কারাবন্দি থাকার পর 1680 সালে নিকোলা ফুকে মারা যান। নিকোলা ফুকের ভুলটা ছিল তিনি রাজার সামনে নিজের ক্ষমতা এবং
এবং সম্পদ প্রদর্শন করে দেখাতে চেয়েছিলেন সে কতটা পাওয়ারফুল এবং প্রভাবশালী। আর এটা দেখে রাজা নিজেকে ইনসিকিউর ফিল করেছিলেন। নিকোলাফুকের এই আচরণ রাজার হিংসা এবং ভয়কে উস্কে দিয়েছিল, যার ভয়ানক মূল্য চুকাতে হয়েছিল নিকোলাফুকে। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা সমীক্ষায় দেখা গিয়েছিল যে সমস্ত কর্মচারীরা পজিটিভ ফিডব্যাক পেয়েছিল ছিল ছিল তাদের ট্রান্সফার এবং ফায়ার হওয়ার সম্ভাবনা সেই সমস্ত কর্মচারীদের থেকে বেশি ছিল যারা ম্যানেজারের থেকে নেগেটিভ ফিডব্যাক পেয়েছিল। কারণ ম্যানেজাররা হাই পারফর্মারদের নিজেদের জন্য ইনসিকিউর ফিল করেছিল এবং এই হাই পারফর্মারদের থেকে মুক্তি পেতে চেয়েছিল। আবার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া গবেষণার জন্য একটা গ্রুপ টাস্ক কন্ডাক্ট করেছিল। এই গ্রুপ টাস্কে যারা নিজের দলের অন্য সদস্যদের ছাড়িয়ে গিয়েছিল তাদের গ্রুপ থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কারণ তারা গ্রুপের স্টার পারফর্মার হওয়ায় বাকিরা তাদের দেখে জেলাস এবং ইনসিকিউর ফিল করছিল। এই পৃথিবীর প্রায় সবার মধ্যে ইনসিকিউর ফিলিং কাজ করে। আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যেই ইনসিকিউরিটি কাজ করে। আপনি যে কাজই করেন না কেন, সেই কাজে আপনার থেকে বেশি স্মার্ট, বেশি ট্যালেন্টেড কাউকে দেখেন, তাহলে আপনিও ইনসিকিউর ফিল করবেন। তখন আপনিও আপনার পাওয়ার অ্যান্ড পজিশন হারানোর ভয় পাবেন। তবে খুব কম মানুষ আছে যারা অন্য কারোর ইনসিকিউরিটির অনুভূতিকে নিজের ফেভারে ইউজ করতে পারে। আপনার থেকে পাওয়ার অ্যান্ড পজিশনে যে বড়, তার ইনসিকিউরিটির ফিলিংকে নিজের ভালোর জন্য ইউজ করতে অথবা পাওয়ারের ফার্স্ট লটা অ্যাপ্লাই করতে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। প্রথমত, আপনার থেকে যারা পাওয়ার অ্যান্ড পজিশনে বড়, তাদের সামনে কখনোই আপনার পাওয়ার অ্যান্ড অ্যাচিভমেন্টসের কথা বলবেন না। তার পরিবর্তে আপনার অ্যাচিভমেন্টকে তাদের সামনে ছোট করে দেখান। আপনার অ্যাচিভমেন্টের জন্য তাদের গাইডেন্স এবং সাপোর্টই দায়ী। এটা তাদের আরও আত্মবিশ্বাসী এবং উদার অনুভব করাবে এবং আপনাকে আপনার লয়্যালটি এবং নম্রতার জন্য পুরস্কৃত করবে। এটা যে প্রমাণিত, তার বেস্ট এক্সাম্পল হলো গ্যালিলিও। মোটামুটিভাবে আমরা সবাই জানি এবং বইতে পড়েছি যে গ্যালিলিও ছিলেন ইটালির একজন জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ। সেই সময়কালে গ্যালিলিওর মতো জ্যোতির্বিজ্ঞানীদেরও গবেষণা চালিয়ে যাওয়ার জন্যে ফান্ডিং এবং রাজপরিবারের সহায়তার প্রয়োজন হতো। আর এই সমর্থন পাওয়ার জন্য রাজা এবং রাজপরিবারকে খুশি করতে হতো। আর গ্যালিলিও রাজা এবং রাজপরিবারকে খুশি করার জন্য রাজপরিবারকে উপহার দিতেন। আর এই উপহারই ছিল তার আবিষ্কার। যখনই তিনি নতুন কিছু আবিষ্কার করতেন, তখন সেটা তিনি সবার আগে রাজা এবং রাজপরিবারকে উৎসর্গ করতেন। রাজা মহারাজাদের সায়েন্স, আর্টস এসবের ডেভেলপমেন্টে তেমন কোনো আগ্রহ ছিল না। তারা শুধু চাইতেন সবাই তাদের গুরুত্ব দিক, সম্মান দিক এবং সবাই তাদের মহান ভাবুক। গ্যালিলিও তার আবিষ্কারগুলো রাজা এবং রাজপরিবারকে উৎসর্গ করে তাদের মহান এবং ইম্পর্ট্যান্ট অনুভব করাতেন। আর তার জন্য তিনি রাজা ও রাজপরিবারের কাছ থেকে উপহার পেতেন। কিন্তু গ্যালিলিওর উপহার নয়, তার ক্যাশ টাকার দরকার ছিল। এই পরিস্থিতিতে তার মাথায় একটা আইডিয়া আসলো। তার লেটেস্ট আবিষ্কারটা ছিল জুপিটারের ব্যাপারে। আবিষ্কার উৎসর্গ করলে যেহেতু উপহার পাওয়া যায়, কেউ ক্যাশ টাকা দেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার আবিষ্কারকে 2-3টে রাজপরিবারকে উৎসর্গ করার বদলে তিনি মাত্র একটি রাজপরিবারকে উৎসর্গ করবেন। আর এটা ছিল মেডিচি পরিবার। গ্যালিলিও এই মেডিচি পরিবারকে বেছে নিয়েছিলেন কারণ এই মেডিচি পরিবারের প্রথম রাজা কসিমো I জুপিটারকে তাদের অফিসিয়াল লোগো বানিয়েছিলেন। অর্থনীতি, রাজনীতি, ধর্ম সব ক্ষেত্রেই তাদের অফিসিয়াল লোগো ছিল জুপিটার। আর গ্যালিলিও জুপিটারেরই স্যাটেলাইট আবিষ্কার করেছিলেন। তাই তিনি ভাবলেন এটা মেডিচি পরিবারের সবচেয়ে সুন্দর উপহার হতে পারে এবং এই উপহারের বিনিময়ে খুব বড় কিছু পাওয়া যাবে। তাই তিনি তার এই আবিষ্কার মেডিচি পরিবারকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। এমনকি তিনি একটা কাল্পনিক কাহিনীও তৈরি করলেন কীভাবে জুপিটারের স্যাটেলাইটগুলো মেডিচি পরিবারের সদস্যদের সাথে কানেক্টেড। এরপর একটা বড় সেলিব্রেশন করে মেডিচি পরিবারকে স্বাগত জানিয়ে গ্যালিলিও সাধারণ জনগণের উদ্দেশ্যে বললেন, সবাই দেখুন, আমার টেলিস্কোপে জুপিটারের যে 4টে স্যাটেলাইট বা মুন দেখা দিয়েছে তা হলো মেডিচি পরিবারের পরবর্তী 4 রাজকুমারের প্রতিফলন। এই 4টি মুন মেডিচি পরিবারের পরবর্তী 4 শাসককে নির্দেশ করে।
কোসিমো ওয়ান এবং তার 3 ভাই। গ্যালিলিও এটাও ঘোষণা করলেন যে এটা ঈশ্বরের ইচ্ছা যে মেডিচি পরিবারই শুধুমাত্র রোম শাসন করবে এবং পরবর্তীকালে সারা বিশ্বে মেডিচি পরিবারের নাম ছড়িয়ে পড়বে। তার এই ঘোষণার পরে কোসিমো গ্যালিলিওকে 1610 সালে রাজদরবারের একজন গণিতজ্ঞ ও দার্শনিক হিসাবে ঘোষণা করলেন, তাও আবার পুরো বেতন সহ। গ্যালিলিওর অভাবের দিন শেষ হলো, তার জীবন পাল্টে যেতে শুরু করলো। গ্যালিলিও রাজার থেকেও বেশি বুদ্ধিমান ছিলেন, তিনি প্রত্যেকদিন নতুন কিছু আবিষ্কার করতেন। কিন্তু গ্যালিলিওকে নিয়ে রাজা কখনোই ইনসিকিউর ফিল করতেন না, কারণ তিনি রাজাকে এটা বোঝানোর চেষ্টা করেননি যে তিনি রাজার থেকে বেশি বুদ্ধিমান এবং তার আবিষ্কারের পুরো কৃতিত্বটাই তার নিজের। এখানে রাজার কোনো ভূমিকা নেই, বরং গ্যালিলিও রাজাকে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার আবিষ্কারগুলো শুধুমাত্র রাজার কারণেই হচ্ছে, রাজার দয়ায় হচ্ছে, রাজা না চাইলে কখনোই হতো না। গ্যালিলিও রাজার সামনে তার নিজের ট্যালেন্টকে কখনোই বড় করে দেখাননি এবং তিনি তার অ্যাচিভমেন্টসগুলোর জন্য রাজার সাপোর্টকেই পুরোপুরিভাবে দায়ী করেছিলেন। আর রাজার প্রতি তার এই লয়্যালটি এবং নম্রতার জন্যই তিনি পুরস্কৃত হয়েছিলেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটি হলো আপনার থেকে পাওয়ার অ্যান্ড পজিশনে যারা বড়, তো তাদের আপনার থেকে বা অন্য যে কারোর থেকে বেশি স্মার্ট অনুভব করান। কারোর সামনে নিজেকে বোকা দেখিয়ে যদি আপনার লাভ হয় তাতে কোনো অসুবিধা নেই। নিজেকে ইচ্ছাকৃতভাবে বোকা দেখানো এবং সত্যিকারের বোকা হওয়া, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এ প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে, যেটা আমি আপনাদের বলছি শুনুন, যেটা আমি কোথাও একটা পড়েছিলাম। এই গল্পটা নিজেকে ইচ্ছাকৃতভাবে বোকা দেখানো এবং সত্যিকারের বোকার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে। তো গল্পটা হলো এরকম, একবার একটা লোক তার বন্ধুকে নিয়ে একটা হোটেলে খেতে আসলো। খাবার অর্ডার দেওয়ার পর খাবারের জন্য অপেক্ষা করার সময় সেই লোকটা তার বন্ধুকে বলল, জানিস এই হোটেলে একটা ছেলে আছে, সে খুবই বোকা। আমি যতবার তাকে 500 আর 50 টাকার নোট রেখেছি যে সে 50 টাকার নোটটা তুলে নিয়েছে। তো ছেলেটা এতটাই বোকা যে 50 টাকা আর 500 টাকার নোটের পার্থক্য বোঝে না। তো এটা বলার পর লোকটা ওই ছেলেটাকে ডাকলো, ছেলেটা তাদের টেবিলে আসলো। তারপর লোকটা আবার 50 টাকা আর 500 টাকার নোট রাখলো ছেলেটার সামনে। ছেলেটা 50 টাকার নোট তুলে নিল। এই দেখে সেই লোকটা এবং তার বন্ধুটা দুজনেই খুব তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। পাশের টেবিলে বসে থাকা এক বৃদ্ধ লোক এই ঘটনাটা ভালোভাবে লক্ষ্য করছিল। তো ওই লোক দুটো চলে যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি ওই ছেলেটাকে ডাকলো এবং তাকে জিজ্ঞেস করলো, তুই এত বোকা কেন? তুই 50 টাকা আর 500 টাকার নোটের পার্থক্যটা বুঝিস না? তো উত্তরে ছেলেটা হেসে বলে, এই লোকটি প্রত্যেক দিনই তার কোনো না কোনো বন্ধুকে নিয়ে আসে আর আমার সঙ্গে 50 টাকা আর 500 টাকার নোটের খেলাটা খেলে আমার বোকামির সুযোগ নিয়ে মজা করে। কিন্তু যেদিন আমি 500 টাকার নোটটা তুলে নেব সেদিন আর এই খেলাটা আর হবে না। আমি প্রতিদিন 50 টাকা করে 5000 টাকা জমিয়ে ফেলেছি। এই গল্পটা থেকে বোঝা গেল নিজেকে বোকা দেখানো আর সত্যিকারের বোকা হওয়ার মধ্যে পার্থক্য আছে। জেনে বুঝে বোকা সেজে থাকা কোনো দুর্বলতা নয়, বরং সেটা একটা ট্যালেন্ট যেটা নিজের ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে। তো নেক্সট যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার থেকে পাওয়ার অ্যান্ড পজিশনে যারা বড় তাদের প্রশংসা করুন, আন্তরিকভাবে প্রশংসা করুন। প্রশংসা করতে গিয়ে যেন অতিরিক্ত, অযৌক্তিক, অবাস্তব প্রশংসা করবেন না, না হলে তাদের মনে হবে আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য তাদের তেল মাখাচ্ছেন। এমনভাবে চালাকি করে প্রশংসা করতে হবে যাতে তাদের মনে হয় আপনি ন্যাচারালি মন থেকে তাদের প্রশংসা করছেন। যেমন ধরুন আপনার বসের সাথে আপনার কোনো মিটিং আছে, সেক্ষেত্রে আপনি আপনার বসের স্টাইল বা পার্সোনালিটি সম্পর্কে পজিটিভ কিছু বলার মাধ্যমে মিটিং শুরু করুন। এটা তাকে ভালো অনুভব করাবে এবং আপনার কথা শোনার জন্য তাকে আরও বেশি মনোযোগী করে তুলবে। আমেরিকার 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা স্পিচ দেওয়ার সময় তার শত্রু এবং মিত্র সবারই প্রশংসা করতেন, আর তিনি তার এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে সহজেই অন্যদের মন জয় করে নিতে পারতেন এবং ইনফ্লুয়েন্স করতে পারতেন। তাই আপনার থেকে পাওয়ার অ্যান্ড পজিশনে যারা বড় তাদের ন্যাচারাল এবং লজিক্যাল প্রশংসা করুন। নেক্সট যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো আপনার থেকে পাওয়ার অ্যান্ড পজিশনে যারা বড়
তাদের থেকে কোনো কিছু শেখার সময় কখনোই তাদের ইগোকে আঘাত করবেন না। সিনিয়রদের কাছ থেকে কিছু শিখতে চাইলে তাদের কাছে সেই বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করুন যে আপনি যে বিষয়টা শিখতে চাইছেন সেই বিষয়ে আপনার কোনো নলেজই নেই, আপনার সিনিয়র আপনাকে শেখাচ্ছে বলে আপনি শিখতে পারছেন। এটা করলে আপনার সিনিয়র ভালো অনুভব করবে এবং আপনাকে শেখাতে আগ্রহী হবে। কিন্তু যদি আপনি এর উল্টোটা করেন, আপনি যদি বলেন এসব আমার শেখার দরকার নেই, এসব ব্যাপারে আমার অনেক নলেজ আছে, তখন আপনার বস বা সিনিয়রের ইগো হার্ট হবে, যার ফল আপনাকে ভবিষ্যতে ভুগতে হবে। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো, যদি এমন কোনো সিচুয়েশান আপনার থেকে উঁচু পদে যারা আছে তাদের আউটসাইন করে ফেলছেন বা তাদের ছাড়িয়ে যাচ্ছেন, তাহলে সেটা এমনভাবে করুন যাতে তাদের উপকার হয় বা যাতে তাদের কাছে সেটা সুন্দর দেখায়। এক্ষেত্রে সাকসেসফুল হওয়ার পর তাদের ক্রেডিট দিন। গাইডেন্স এবং সাপোর্টের জন্য তাদের পাবলিকলি সবার সামনে ধন্যবাদ জানান। এটা তাদের অ্যাপ্রিসিয়েটেড এবং রেসপেক্টেড ফিল করাবে, যার ফলে তারা আপনাকে আরও বিশ্বাস করবে এবং ভবিষ্যতে তারা আপনাকে আরও বড় কিছু সুযোগ দেবে। তবে মাথায় রাখতে হবে, আপনি সবসময় সবাইকে খুশি করতে পারবেন না, তবে যাকে খুশি করলে আপনার লাভ হবে, ভবিষ্যতে আপনার উন্নতির সুযোগ থাকবে, তাকে অবশ্যই খুশি করতে হবে। কারণ পাওয়ারফুল মানুষের সঙ্গে শত্রুতা বাড়ালে আপনাকে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে তার জন্য আপনি সবসময় প্রস্তুত নাও থাকতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে, কাউকে খুশি করতে গিয়ে যেন নিজের সেলফ রেসপেক্ট যেন বিকিয়ে না যায়। এই ছিল দ্য 48 লস অফ পাওয়ারের ফার্স্ট ল। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি অন করে দেবেন, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।